হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখে নিই পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডব্লিউবিপি পুলিশ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স এর সলিউশন ম্যাথস এর আমাদের সেট নাম্বার 7। এখানে আমরা আরো 25টা কোশ্চেন ডিসকাস করব। 6টা সেট 25টা কোশ্চেন করে আমরা অলরেডি ডিসকাস করেছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখো, প্লেলিস্ট বানানো আছে, পরপর তোমরা এগুলো দেখতে পাবে। তো আজকের ভিডিওতে আমি টাইম নষ্ট না করে ডাইরেক্টলি কোশ্চেন্সে যাব। স্টার্ট করো, একটা পেন আর একটা পেপার সাথে নিয়ে বসো, শুধু একটা পেপার তাতেই হয়ে যাবে। একটা পেপার একটা পেন হাতে নিয়ে বসো, নিজে থেকে ট্রাই করো রাফলি সলভ করার জিনিসগুলোকে যত কুইকলি পারো। পারলে মাথায় সলভ করো, না হলে একটু পেন পেপার ইউজ করে সলভ করো। তারপরে আমার সাথে ভিডিওটাকে দেখো, অ্যান্সারটাকে ম্যাচ করো। এইভাবে করে ভিডিওটাকে দেখো, ব্যাস, তাহলে এটা কাজে দেবে তোমাদের। এক নাম্বার দেখো, বলছে কি এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিমি প্রতি ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তির গড় গতিবেগ কত? ঠিক আছে, তো আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে মোদ্দা কথা অ্যাভারেজ স্পিড। গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিড মানেই হচ্ছে টোটাল কত ডিস্টেন্স গেল, টোটাল কত ডিস্টেন্স গেল এবং টোটাল কত টাইম লাগলো সেই জায়গাটা পৌঁছাতে, সেটাকে ভাগ দিলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো টোটাল ডিস্টেন্স কত কিলোমিটার? প্রথমে গেল 160 আর তারপরে গেল আবার 160 কিলোমিটার। ঠিক আছে, ফর্মুলা দিয়েও হবে, কারণ এক্ষেত্রে যাওয়ার এবং প্রত্যেক ক্ষেত্রে যেহেতু দূরত্বগুলো সেম টু সেম, তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো 2xy/x+y। যেহেতু দুটো ডিস্টেন্স সেম আছে, যদি সেম থাকে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারবে যে 2 × 64 × 80 ডিভাইডেড বাই 80 আর 64 যোগ করলে 144। তাহলে 12 দিয়ে তো কত দিয়ে কাটি দেখো, 8 দিয়ে কাটি, 8 8 64, 8 1 8, 8 6 8 8 64, 18 হলো। তারপরে 2 দিয়ে কাটতে পারো, 2 9 18, 8 তো যাবে না, 8 8 64 মানে 640/9, তার মানে 9 7 63, 1 গেল 10, 71.11 সামথিং। এইভাবে তুমি বের করতেই পারো, অথবা এই জিনিসটা মনে রাখো, ব্যাপারটা খুব ইজি হবে। এটা ডিভাইডেড বাই টোটাল টাইম। তো টোটাল টাইম কিভাবে বের করবে? টাইম তো এখানটা এটা অ্যাপ্লাই করা বেশি ইজি, কিন্তু যদি দেখো যে দূরত্বগুলো আলাদা আলাদা আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো টোটাল ডিস্টেন্স বাই টাইম কিভাবে বেরোবে? প্রথম ক্ষেত্রে টাইম কত লাগলো, টাইম মানে আবার অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ হয়। তাহলে প্রথম ক্ষেত্রে টাইমটা হচ্ছে 160 কিমি বাই 160 ডিভাইডেড বাই স্পিড, আর পরেরটা হচ্ছে 160 ডিভাইডেড বাই 80। তো এটাকে ক্যালকুলেট তোমাদের করতে হবে, একটু ক্যালকুলেশন আসবে, জটিল হতে পারে, খুব না, কাটাকাটি যাবে। দেখো 8 8 64 কাটবে এটাতে দিয়ে, এটাও তোমার ওই একই জিনিসই দাঁড়াবে। তো এটা আমাদের এখান থেকে অ্যান্সার। 2 নম্বর দেখো, বলছে একটা ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন লোক ছিল। ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? তো 800 জন লোকের, ঠিক আছে, যে পরিমাণ খাবারে 20 দিন চলে যায়, ঠিক আছে, 640 জন লোকের কতদিন চলবে? ব্যাস এইটুকুই। তো 0 0 এখান থেকে কাটি, 2 32 64, 8 4 32, 8 5 40, 50। এক সেকেন্ড দাঁড়াও, কোথাও একটা ভুল হলো, এটা 40 না, এটা 8 দিয়ে কাটলে 100 হবে আর কি। 4 25 100, এটা 80 ছিল। ঠিক আছে, তো 2 4 কত কাটলাম, আমি কিভাবে কাটলাম একবার দেখে নি চেক করে। 2 32, 8 4 32, 8 100-তে আর 4 25-এ 100, তাহলে এক্স এর মান আমার 25 দিন। একটি সাইকেলের ক্রয় মূল্য হচ্ছে, সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি তুমি 3200 টাকায় বিক্রি করা হয়, তবে ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? তো 4000 টাকার জিনিসটা 3200 মানে 800 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট কার উপরে হয়? ডিসকাউন্ট হয় সরি বিক্রয় করা হয়, তবে ছাড়ের শতকরা হার। একটি সাইকেলের ক্রয় মূল্য দেওয়া আছে 4000 টাকা, সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করা হয়, তবে ছাড়ের শতকরা হার। অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটাই এখানে ধার্য মূল্য। ঠিক আছে, ব্যাপারটা এখানে বোঝাতে চাইছে যে একজন লোক যে দামে কিনেছে, তারপরে ডিসকাউন্ট দিয়ে ও 3200 টাকায় বেচছে, সেই ডিসকাউন্টটা বের করো। ক্রয় মূল্য, ছাড় সবসময় ধার্য মূল্যের হয়, এখানে ধার্য মূল্য বলতেও ক্রয় মূল্যটাকে বোঝানো হচ্ছে। আলটিমেটলি বলতে পারো তুমি যে লস কত হলো, সেটাই বের করতে চাইছো। ঠিক আছে, ওইরকমই গল্পটা দাঁড়াচ্ছে এখানটা, লস কত হলো, এততে কিনে এততে বেচলে তো লস কত হলো, যেটা ডিসকাউন্ট দিলে পার্সেন্টেজ, সেটাই লস। তো 100 এর মধ্যে সেটা কত হবে, তাই না? তো এটাতে দেখো 5-এ কাটবে, আর 5 দিয়ে কাটলে এটা 20, তার মানে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তো আমরা এমন একটা সংখ্যা বের করব যাকে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না,
সেটা কি হবে, এদের লসাগু মানে ক্ষুদ্রতম সংখ্যা লসাগু হবে। লাইক দেখো 4 দুনা 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 2 দিয়ে দিলে 2 1 কে 2, 2 দুনা 4, আর তো যাবে না। 5 3 15, 30 দুনা 60, 6 4 40, 60, 6 4 24, 240। তাহলে 240 এমন একটা সংখ্যা যাকে 8 12 16 20 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যাবে। তাহলে ওরা যেটা বার করতে বলেছে যে ভাগশেষ থাকবে 5, সেটা আমার হয়ে যাবে 245। এটা হবে সেই সংখ্যাটা। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয় তবে সংখ্যাগুলো কি কি? তো এটা কত বেশি ভাই? 5 বেশি। 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 55, তাহলে 1 ইউনিটের মান কত? 11। তাহলে সংখ্যাগুলো হবে 99 আর 154। 14 × 11 154, 99 আর 154। এ এবং বি এককভাবে একা একা একটা কাজকে 6 দিন আর 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি একা সম্পন্ন করে। এ এবং বি এককভাবে একটা কাজ 6 দিনে করতে পারে, এ করতে পারে কাজটা 6 দিনে এবং বি সেই কাজটা করতে পারে কত দিনে? 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করলো, আমরা এদের টোটাল কাজ নিব কত? এই দুটো লসাগু 12 ইউনিট। 6 দুনা 12, 12 1 12, মানে 12 ইউনিট কাজ এ 6 দিনে করতে পারে। তাহলে প্রত্যেক দিন কত করে করবে? 2 ইউনিট। বি প্রতিদিন 1 ইউনিট। এটাকে এদের এফিসিয়েন্সি বা দক্ষতা বলা হয়, মানে পার ডে কত ইউনিট করে কাজ করে। দুজনে একসাথে 3 দিন কাজ করলো। দেখো এ আর বি মিলে একসাথে কয়দিন করেছে? 3 দিন। 3 দিনে কতটা কাজ হয়ে যাওয়ার কথা? দুজনে মিলে একসাথে একদিনে করতে পারে 3 ইউনিট, তার মানে 3 দিনে 9 ইউনিট কাজ অলরেডি 12 থেকে করে দিয়েছে, বাকি আছে আর 3 ইউনিট কাজ। এবার এ চলে গেছে, বি বাকি কাজটা করলো। তো বাকি কাজটা করতে বি এর কত টাইম লাগবে? বি বেটা একদিনে 1 ইউনিট করতে পারে, তাহলে 3 ইউনিট করতে ওর 3 দিন টাইম লাগবে। তো বললো কাজটা সম্পন্ন হতে মোট কত সময় লেগেছিল। তাহলে প্রথমে একসাথে 3 দিন আর এদিকে লাস্টে বি একা 3 দিন, মানে টোটাল 6 দিন কাজটা কমপ্লিট হয়েছিল। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 বর্গমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রের প্রস্থ কত? লেন্থ আর ব্রেথ। দৈর্ঘ্য প্রস্থে 15% বেশি, 15% মানে 3/20, 5 3 15, 5 20 100, অর্থাৎ প্রস্থ যদি 20 হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 23। তাহলে ক্ষেত্রফল কত? দেখো এগুলোকে এক্স মনে করবে, 23x 20x নাও মনে করতে পারো, বাট তাহলে একটা ভুল হওয়ার চান্স থাকে, যেটা যেন না হয়। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া মানে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো তখন কি হবে? দুটো গুণ হয়ে যাবে, 23 দুনা 46, 460 এক্স এর স্কোয়ার হবে। এই জন্যই এক্সটাকে ধরালাম, নাহলে তুমি মনে মনেও করতে পারো, সেটা আমি বলে দিচ্ছি কিভাবে। এইটা দেওয়া আছে 460 বর্গমিটার, তার মানে আমি এখান থেকে এক্স এর স্কোয়ারের মান 1 পেলাম। তুমি চাইলে এক্স নাও ধরতে পারো, তুমি এই দুটোকে গুণ করে নিয়ে সেটাকে কম্পেয়ার করতে পারো এর সাথে, কিন্তু মনে রাখবে সেক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে তাকে বর্গমূল করতে হবে, তাহলে তুমি এক্স এর মান পাবে। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি স্কোয়ার রুট হলে প্লাস মাইনাস আছে, বাট আমরা মাইনাস সাইন নেবো না, কারণ দৈর্ঘ্যের কথা হচ্ছে, দৈর্ঘ্য নেগেটিভে হবে না, দৈর্ঘ্য পজিটিভে হবে। তো এক্স এর মান আমি 1 পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ চেয়েছে, তো প্রস্থ কত ছিল? 20x, মানে 20 1 20। ওকে, এ বি, a is to b 3 is to 4, b is to c 6 to 5, a is to c কত হবে? তো a is to b দেওয়া আছে, a is to b মানে কি? a by b, সেটা কত? 3/4। আচ্ছা, b is to c মানে কি? b by c, সেটা কত? 6/5। তো এই দুটোকে আমি অ্যাকচুয়ালি এদিকে বসাতে হতো, যাই হোক আমি গুণ করলাম দুটোকে। তাহলে কি দাঁড়ালো দেখো দেখি, 2 দুনা 4 আর 2 3 6, মানে 3 3 9/10। দেখো এখানে বি বি কাটা গেছে, a বাই c এর মান 9/10 পাওয়া গেছে, অর্থাৎ আমি বলতে পারি a is to c is equal to 9:10। এটা আমাদের অ্যান্সার। রিনা একটা সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নিল, যেখানে সরল সুদের হার হচ্ছে কি? যত বছরের জন্য ঋণ নেওয়া হয় সমান, অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু টাইম ইন ইয়ার্স, বছরের সময়, আর রেট ইকুয়াল, মানে আর এর ভ্যালু টি এর সাথে সমান। 432 টাকা সুদ পেয়েছিল, সুদের হার কত ছিল? দেখো 1200 টাকা ধার নিল, 1200 টাকার উপর আমি সাপোজ করে নিচ্ছি সুদের হার r% ছিল, তাহলে 1200 টাকার উপর r% হারে টি বছরের জন্য, কিন্তু এখানে টি এর মানটা আর এর বরাবর বলে দেওয়া আছে, তাহলে আমি টি না লিখে আবার আর লিখবো। r% হারে আর বছর, পার্সেন্টেজ মানে কি? নিচে তো 100 আসবে, ওই যে পি আর টি বাই 100, এটাই তো সুদ হয়, তো সেটা হচ্ছে 432 টাকা। ক্লিয়ার? তো আমাকে এখানে বেসিক্যালি আর এর মান বের করতে হবে। দুটো জিরো কাটলো, দেখো 12 3 36, 12 6 72, আর স্কোয়ারের মান যদি 36 হয় তাহলে আর এর মান কত আসবে? বর্গমূল করলে 6 চলে আসবে।
সুদের হার কত ছিল 6%। এ বি সি ডি এর মধ্যে কিছু পরিমাণ টাকাকে আমি 5:2:4:3 অনুপাতে ভাগ করে দিলাম। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? তো সি কোনটা ডি কোনটা? এটা সি এটা ডি। কত বেশি পেয়েছে সি? 1 ইউনিট বেশি পেয়েছে। 1 এর মান হচ্ছে 1000 টাকা, তাহলে বি পেয়েছে 2 ইউনিট, মানে 2 এর মান 2000 টাকা। কোনো পেন পেপার লাগবে না, দেখে দেখে তাকিয়ে উত্তর করুন। একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেওয়া আছে হাফ, 1/3, 1/4। পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটার 52 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? তো আমি আগে এই তিনটেকে 1/2, 1/3 and 1/4 কে রেশনালাইজ করবো, ঠিক করবো, মানে যাতে ভগ্নাংশ না থাকে, পূর্ণ সংখ্যায় থাকে, ঠিক আছে? তো ন্যাচারাল নাম্বারে থাকে। তো সেটাকে কি করব আমি? 2, 3 আর 4 এর লসাগু নাও। কত বলে স্যার? 12। 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও উপরে। 2 6 12, 3 4 12, 4 3 12। এইটাই হচ্ছে রেশিও বাহুগুলোর। 6 4 10 3 13 ইউনিট টোটাল। আর এটাই তো পরিসীমা, বাহুগুলোর সমষ্টি। সেটা আমাকে দেওয়া আছে 52 সেন্টিমিটার। 13 ইউনিটের মান 52 সেন্টিমিটার, মানে 1 ইউনিটের মান 4 সেন্টিমিটার। 1 এর মান যদি 4 হয় তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা? ক্ষুদ্রতম বাহু 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান হবে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, কিন্তু একই পরিমাণ পথ প্রতিকূলে যেতেও 4 ঘন্টা টাইম লাগে। নৌকার গতিবেগ স্থির জলে কত? তো এখানে কি কি দেওয়া আছে? স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম, স্রোতের অনুকূল মানে ডাউনস্ট্রিম। প্রতিকূলে গতিবেগ কি? 2 ঘন্টায় যায়, অনুকূলে গতিবেগ কি? 16 কিলোমিটার যায় 2 ঘন্টায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে কি বললো? 4 ঘন্টা টাইম লাগে 16 কিমি যেতে, তাহলে গতিবেগটা সেখানে হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। নৌকার গতিবেগ স্থির জলে বের করতে গেলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, এসডি প্লাস এসইউ বাই 2। তো 8 আর 4 12, 12/2 মানে হচ্ছে 6। আর যদি স্রোতের গতিবেগ বের করতে বলতো তাহলে এসডি মাইনাস এসইউ বাই 2 করতে 8 থেকে 4 বাদ দিতে 4, 4/2 মানে 2 আসতো। তো এখানে আমাদের অ্যান্সার কত হবে? 6 কিমি প্রতি ঘন্টা। একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে √41 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে √41 সেমি, তার ক্ষেত্রফল 20 বর্গ সেমি, আয়তক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমা বের করতে হবে। ওকে ওকে, ভালো কথা। দেখো এইটা হচ্ছে আয়তক্ষেত্র। যদি দৈর্ঘ্যকে এক্স বলি, প্রস্থকে আমি ওয়াই বলি। যদি দৈর্ঘ্যকে এক্স বলি, যদি প্রস্থকে ওয়াই বলি, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের মাথায় বর্গমূল চাপিয়ে দিলে এটাই হয় কর্ণের দৈর্ঘ্য, যেটা আমাকে 41 দেওয়া আছে, √41। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে তোমাকে 41। আর ক্ষেত্রফল কি হয়ে যায়? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা তোমাকে দেওয়া আছে 20। এক্স ইন্টু ওয়াই 20 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 41। তোমাকে এখান থেকে পরিসীমা বের করতে হবে, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বের করতে হবে। তো আমি এক কাজ করি, আমি ফর্মুলা ফেলে দিই। দেখো এটার ফর্মুলা কি হয়? এটা হয়ে যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখানে তুমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা রেখে দাও। এক্স ওয়াই এর মান 20 পুট করো, 20 দুনা 40, 40টা ওপাশে গিয়ে যোগ হয়ে 81 হয়ে যাবে। এটা তুলে দাও, বর্গমূল হবে 9 পেয়ে যাবে। এক্স প্লাস ওয়াই এর মান যদি 9 হয় তাহলে এটার মান কত চলে আসলো? 18 চলে আসলো অ্যান্সার। কত স্পিডে করতে পারবে এই ধরনের কোশ্চেন, যে একদমই থাকে না, ভাববে যে স্যার এগুলো তো অনেক আগেকার, এত ইজি কি আসবে? পরীক্ষা দাও বুঝে যাবে, কিছু না কিছু ইজি কোশ্চেন থাকবেই, সেগুলো ফটাফট করতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত দেওয়া আছে? 23 মিটার। যদি আয়তক্ষেত্রটি পরিসীমা 206 মিটার হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তিনটেই জিনিস থাকে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আমি দৈর্ঘ্য প্রস্থকে এক্স ওয়াই বলি তাহলে ক্ষেত্রফল হবে এক্স ইন্টু ওয়াই, কর্ণের দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বর্গমূল, ঠিক। আর হচ্ছে পরিসীমা হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ফর্মুলা দিয়ে আনা যাবে অ্যালজেব্রা ইউজ করে। তো দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দেওয়া আছে, মানে একই রকম যদি তুমি দৈর্ঘ্যকে এক্স আর এটাকে যদি ওয়াই মনে করো তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর অর্থাৎ মাইনাস দেওয়া আছে 23। পরিসীমা 206, পরিসীমা মানে কি ভাই? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা 206 দেওয়া আছে মানে এক্স প্লাস ওয়াই হবে 103। হাজারো বার করিয়েছি যে দুটো যদি এরকম থাকে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এখান থেকে যেটা বড়টা অর্থাৎ প্লাসে যেটা আছে আগে, মানে এখানে যেটা প্লাস আছে সেটার মান বের করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 123 আর 3 126/2 মানে কত হবে? 63, তাই না? আর যদি ওয়াই এর মান বের করতে হয় তাহলে এটার থেকে এটা বাদ দেবো, 80/2 মানে হচ্ছে 40। তবে আর ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কি? দুটোর গুণফল, 63 ইন্টু 40, 2520। 4 3 12, 4 6 24 আর 1 25, ঠিক।
আচ্ছা, একটা সিম্পলিফিকেশন সরলীকরণ আছে, ক্যালকুলেট করব। সবার প্রথমে কিসের কাজ করতে হবে? ভিতরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, -13 থেকে 4 চলে গেলে -9 হয়। এখানে দেখো 13 থেকে তুমি 3 বাদ দিতে পারো, এখানে তুমি 10 পেয়ে যাবে। এই মাইনাসটা এখানে মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেল, 10 + 9 হয়ে গেল, -12 + 5 মানে হচ্ছে -7। 10 আর 9 19, 19-এর থেকে 7 চলে গেলে তুমি আলটিমেটলি 12 পেলে এখানটায়, 12। এইটা দেখো অফ, কিছু মাঝখানে গুণ চিহ্ন নাই মানে কিন্তু এটা অফ আছে, অর্থাৎ ভাগের কাজ পরে, আগে তো অফের কাজ হবে। তাহলে 96 ভাগ, এটা 12 × 8 হয়ে যাবে 96, অর্থাৎ উত্তর কিন্তু 1 আসবে। এখানে যদি গুণ চিহ্ন দেওয়া থাকতো তাহলে আলাদা ব্যাপার হতো, আমি তাহলে ভাগের কাজ আগে করতাম, কিন্তু জাস্ট এটার পরে ব্র্যাকেট দিয়ে দিয়েছে মানে দিস ইজ অফ, অফ হিসেবে ট্রিট হবে এর, তো সেই জন্য ওইটা আগে গুণ করে নিতে লাগবে, দেন ভাগ করতে হবে। তো দিস ইজ 1। 24, 36 এবং 60-এর গসাগু কত? কত হবে? সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে 3 থেকে ভাগ যায় 12, অপশন থেকে দেখে নাও না যে 12 12 দুনা 24, 12 দুনে 36, 12 5 60। বাকি 24 দিয়ে এগুলোকে ভাগ যায় না, 20 দিয়ে এগুলোকে ভাগ যায় না, 16 দিয়ে ভাগ যায় না। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এটা 60-এর, এটা 40-এর, এর বাইরের চারধারে রাস্তা আছে, তাই বলছে না বাইরের চারধারে কত? 1 মিটার করে চওড়া। তাহলে যদি এর বাইরের চারদিকে 1 মিটার চওড়া থাকে তাহলে বাইরের দৈর্ঘ্য কত হবে? 60, এদিকে 1 আর এদিকে 1, 62। এটা কত হয়ে যাবে? 42, তাই কি না? তো রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবে? বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই তো। এটাকে চাইলে তুমি কমন নিয়ে একটু ছোট করতে পারো, যেমন দেখো 4 কমন চলে যাবে এখান থেকে। আমি 4 কিভাবে কমন নিচ্ছি, অ্যাকচুয়ালি তুমি গুণই করে দিতে পারো, বাট ওকে, তুমি চাইলে কিভাবে গুণ নিলাম, এখান থেকে 2 গুণ নিলাম 31, এখান থেকে 2 গুণ নিলাম 21, এখান থেকে 2 গুণ নিয়েছি 30, আর এখান থেকে 2 গুণ নিয়েছি 20। তাহলে দেখো এবার একটু ইজি হলো গুণটা, 31 একে 31, 31 একে 31, হাতে থাকলো 3, 31 গুণা 62 আর 3 হলো 65, 30 গুণা 60 মানে হচ্ছে 600। ওকে, 3 গুণা 6, 600। তাহলে এটা কি হলো? 4 × 51, 4 একে 4, 4 5 20, 204। এটা হয়ে যাবে উত্তর। দুটি সংখ্যার গুণফল 4107। যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তর সংখ্যাটা কত? দেখো গুণফল, দুটো সংখ্যার গুণফল আমরা জানি, গুণফল দুটো সংখ্যার ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু, এইটা। তো আমাকে বের করতে হবে কি বৃহত্তর সংখ্যাটি কত। ওকে, তো আমি না এখান থেকে লসাগু তো বের করে নিতে পারছি, দাঁড়া এক সেকেন্ড। ওকে, লেট মি সি। আচ্ছা দেখো আমার লসাগু বের হয়ে যাবে, এটা দিয়ে আগে ভাগ দেওয়া যাক। 37 একে 37, 4 গেলে কত হলো? 40, 37 একে 37, 111, তাই না? দেখো এলসিএম ইজ ইকুয়াল টু 111, আবার আমি জানি এসসিএফ ইজ ইকুয়াল টু 37। দেখো যখনই তোমার কাছে এসসিএফ দেওয়া বা গসাগু দেওয়া থাকবে, সংখ্যাগুলো হলে তুমি দেখতে পারবে 37x আর 37y, মানে 37 যেহেতু গসাগু আছে, যেখানে এক্স আর ওয়াই কি পরস্পর মৌলিক সংখ্যা, মানে ওদের মধ্যে কমন হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে, ঠিক? তো এবার যদি আমি বলি যে স্যার এদের গুণফল, ঠিক আছে, তো এদের গুণফল কি হচ্ছে? 37 × 37 এক্স ওয়াই। আমাকে কি বের করতে হবে? বৃহত্তর সংখ্যাটা বের করতে লাগবে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, লসাগু দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে। ওকে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, তো 37x × 37, 37 এই দুটো গুণ করলাম, এইটা ওদের গুণফল, যেটা আমাকে 4107 দেওয়া ছিল। এখান থেকে দেখো মজার বিষয়, 37 দিয়ে যখন তুমি প্রথম কাটবে 111, আবার যখন 37 দিয়ে কাটবে 3, অর্থাৎ x × y তুমি পাবে 3। আরেকটা জিনিস আমি দেখেছিলাম যে স্যার লসাগু, আচ্ছা x × y 3 কখন কখন হতে পারে? হয় 3 1 কে 3 হবে, আর আমি প্রথমে বলেছিলাম যে x আর y কি হতে হবে? x আর y কে হতে হবে তোমার পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো আমি এটার আমার দরকারই পড়বে না, এই যে লসাগু আমি তোমাদেরকে বের করাটা শেখালাম, এটার আই থিঙ্ক এটার দরকার পড়বে না, ঠিক আছে? শুধু এসসিএফ জানি আমি এসসিএফ জানলেই সংখ্যাগুলোকে এইভাবে লিখতে পারবো। তারপরে গুণফলটা আমাকে দেওয়া আছে, আমি এক্স ওয়াই এর মান 3 পেলাম, তো এক্স এর মান 3 আর ওয়াই এর মান 1, বা উল্টোটাও হতে পারে 1 আর 3, আর কোনো পসিবিলিটি নাই এখানটায়। তো তাহলে পরে আমার বৃহত্তর সংখ্যা কোনটা হবে? এক্স আর ওয়াই এর মান এখানে পুট করো, 3 পুট করো এক্স এর মান, 3 7 21, 3 3 9 আর 2 11, মানে হচ্ছে এটা, তাই না? 3 7 21 এর 11, 2 2 11, আর এটা হচ্ছে 37। তো সব থেকে বড়, তার দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 111, এখান থেকে পেয়ে যাবো।
এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় এত টাকা, এ ও সি এর মাসিক গড় আয় এত টাকা হলে এর মাসিক গড় আয় কত? তো দেখো এ প্লাস বি গড় আয় যদি এত হয় তাহলে টোটাল আয় কি হবে? দুজন আছে, 2 দিয়ে গুণ, তাহলে 15 দুনা কত? 30,100 টাকা। বি আর সি এর গড় আয় 15,350, তাকে 2 দিয়ে গুণ হয়ে যাবে 15 15 30,700 টাকা। আর এ আর সি এর মোট আয় হয়ে যাবে 15,200, মানে এটা হয়ে যাবে 30,400 টাকা। সবগুলোকে যোগ করলে এদিকে না ডবল ডবল আসবে সব, তো আমি 2 কমন নেব। আর এই তিনটাকে যোগ করো, 30 3 90,000, 7 আর 3 10, মানে হচ্ছে 91,200, 91,200। 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 4 8, 1 গেল, 2 5 10, 1 2 6 12, এইটা দাঁড়ালো। আমাকে এর মাসিক আয় বের করতে বলেছে, আর এটা আমি পেলাম এ প্লাস বি প্লাস সি এর মাসিক আয়। এর মধ্যে থেকে যদি আমি বি প্লাস সি এর মাসিক আয়টাকে মাইনাস করে দিই তাহলে আমি এ পেয়ে যাবো। বি প্লাস সি এর মাসিক আয় কত ছিল? দুজনের 30,700, বাদ দাও, 7 পরে 9 16, 1 আর 4, এটা 14900, এটা হয়ে যাবে উত্তর। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটো সেতু যথাক্রমে 100 সেকেন্ড আর 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? খুবই ভালো কোশ্চেন, বেসিক বোঝো, তারপরে একটা আমরা স্মার্ট মেথড দেখবো। দেখো বেসিক কি, ট্রেন একটা প্ল্যাটফর্মকে সেতুকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য টোটালটা অতিক্রম করা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয় তার সাথে 800 যোগ করবো, এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ফর্মুলা মনে রাখো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স হলো স্পিড, তো আমি জানি না, বাট ধরে নিলাম স্পিড এস। টাইম কি, টাইম কত লাগে বলছে? টাইম লাগে বলছে 100 সেকেন্ড। এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। 2 নাম্বার ইকুয়েশন কি তৈরি হবে? একই রকম ভাবে এল প্লাস 400 ইজ ইকুয়াল টু এস, স্পিড তো সেম, একটাই ট্রেন, তো স্পিড তো সেমই আছে, ইনটু 60। তাহলে তুমি দুটো ইকুয়েশন পাচ্ছ যেখানে এল আর এস এর সলভ করতে পারবে, ইজিলি পারবো। স্যার এলটা থাকুক, আমাকে কি বের করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য, তো এলটা থাকুক। আমি এটাকে অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্য দরকার, তো আমি এক কাজ করতে পারি স্যার, এটাকে এল প্লাস 800/100 করে দিতে পারি, এটাও আমার এস। এখানে এল প্লাস 400/60 করতে পারি, এটাও এস, দুটোই আমার এস। তাহলে দুটোকে ইকুয়াল করতে পারি, এল প্লাস 800/100 ইজ ইকুয়াল টু এল প্লাস 400/60। এখান থেকে এল এর মান বের হয়ে যাবে কিভাবে? দেখো 20 3 60, 20 পাচ্ছে 100, 5 দিয়ে গুণ করো, 5L প্লাস 2000, 3L প্লাস 2400। তো 5L থেকে 2L চলে গেলে 3L চলে গেলে 2L, আর 2000 এর দিকে বাদ গেলে 2400, এল এর মান 200, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। সো দিস ইজ দ্য সিম্পল অ্যান্ড বেসিক মেথড, তুমি চাইলে এটা ট্রাই করতে পারো। বাট নাও আমরা অ্যাডভান্স বা একটু স্মার্ট মেথড, স্মার্টলি চিন্তা ভাবনা করি। কিরকম? দেখো 400 মিটারের যখন সেতু অতিক্রম করছে তখন ও কি যাচ্ছে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ঠিক আছে। এতে ওর টাইম লাগছে 60 সেকেন্ড, ভালো কথা। কিন্তু যখন 400 মিটারের জায়গায় 800 মিটার সেতু অতিক্রম করছে, ওর 100 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ 40 সেকেন্ড বেশি লাগছে। কেন 40 সেকেন্ড বেশি লাগছে? ও এক্সট্রা দূরত্ব কতটা যাচ্ছে? এই ব্রিজের দৈর্ঘ্যটা যত বেশি সেইটুকুই, বাকি তো ওকে যেতেই হচ্ছে। নিজের দৈর্ঘ্য প্লাস 400 তো যেতেই হচ্ছে, এক্সট্রা আরো 400 যেতে হচ্ছে। তার মানে ওই ট্রেনটা 400 মিটার যেতে টাইম লাগায়, 100 থেকে 60 যদি বাদ দিই 40 সেকেন্ড। 400 মিটার যেতে ওই ট্রেনটার টাইম লাগে 40 সেকেন্ড। তার মানে এইটা হয়ে গেল ট্রেনের গতিবেগ, মানে 40 ইন্টু বা গতিবেগ আর কি, এটা 400। এইভাবে ভাবো যে ট্রেনের দৈর্ঘ্য বলেছে, তো 400 মিটার যেতে ট্রেনটার টাইম লাগে 40 সেকেন্ড। একটু ঘুরিয়ে ভাবছি আর কি, জিনিসটা এরকম না, 40 সেকেন্ড টাইম লাগে। 1 সেকেন্ড দাঁড়াও, 400 মিটার যেতে টাইম লাগে 40 সেকেন্ড। তাহলে এই দুটোর মধ্যে না যে কোনো একটা বের করো, যে তাহলে 60 সেকেন্ডে কত মিটার যায়? 40 সেকেন্ডে যায় 400 মিটার, তাহলে 60 সেকেন্ডে কতটা যায়? বা তুমি 100 সেকেন্ডও বের করতে পারো, যে কোনো একটা। 10, তাহলে বলো স্যার 600 মিটার। তার মানে 60 সেকেন্ডে ট্রেনটা টোটাল 600 মিটার যাচ্ছে, কিন্তু এই 60 সেকেন্ডে ট্রেনটা কি যাচ্ছিল? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 400 মিটারের। তাহলে কিন্তু যাচ্ছে তো টোটাল 60, তাহলে বাকি যে 200 মিটার সেটা কি? সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তুমি চাইলে 100 দিয়েও ট্রাই করতে পারো, ট্রাই করো এবং দেখো মিলছে কিনা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কোয়ার সেমি, 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলো টালি দিয়ে ঢাকা যাবে? তো টালিগুলোর মোট ক্ষেত্রফল, এটা বড় আয়তক্ষেত্র, তার মধ্যে ছোট ছোট টালি বসাচ্ছ,
ঠিক। তো টালিগুলোর মোট ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হওয়া চাই, আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হওয়া চাই। তো তুমি যখনকার 5 সেমি বাই 4 সেমি বসাচ্ছে ছোট ছোট টাইলগুলো, তাহলে তার ক্ষেত্রফল কি 5×4=20 হয়ে যাচ্ছে, 20 বর্গ সেমি। আর টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 1200, তার মানে 60টা টাইলস লাগবে বা 60টা টালি লাগবে। মান নির্ণয় করো এটার। অনেকে এটাকে স্কোয়ার ফায়ার করতে বসবে, দেখো অনেক দুই রকম ভাবে আমরা ট্রাই করি। একটা না অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারো। 2.39 কে তুমি না 2.39 তো একটু 3-এর কাছাকাছি 3 নিয়ে নাও, 3-এর স্কোয়ার নয়। এটাকে 1.6 2 নিয়ে নাও, 2-এর স্কোয়ার 4। এটাকে তুমি 3 নিয়ে নাও আর এটাকে 2 নিয়ে নাও, তাহলে বলবে কত, 5/1, মানে 5 আসছে। এবার আমি কি করেছিলাম দেখো, মানে 5-এর কাছাকাছি হবে, 5-এর থেকে ছোট হবে না বড় হবে এটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? কারণ 5 এই 8ও হবে না, 2ও হবে না, 4 বা 6-এর মধ্যে হতে পারে। তো চাইলে তুমি আরেকটু কাছাকাছি নিতে পারতে, এটাকে 2.39 এর সাথে 2.4 নিয়ে কাজ করতে পারতে, তাহলে আরেকটু বেটার হতো। বাট যদি এটাকে আমরা দেখিও যে আমি দেখো অপশনস গুলোকে না একটু বাড়িয়েছি, বড় করেছি, তো আমাদের উত্তরটা একটু বেশি এসছে, তো কম হওয়া উচিত, বাট তাও সামহাও আমাদের কিন্তু একটু ডাউট থেকে যাবে। এইভাবে তখনই করব যদি আমাদের অপশনস গুলো খুব দূরে দূরে থাকে। তো আমি তাও বলে রাখলাম, এটা অনেক সময় অনেকে ইউজ করতে পারো, বাট বেস্ট আমরা এখানে কি করব, এটা কিচ্ছুই না, ফর্মুলায় আছে। এই ভিতরটাকে এ আর এটাকে যদি বি মনে করি, তাহলে আমার এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a মাইনাস বি ফরম্যাটে আছে। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার a প্লাস বি হয় আর একবার a মাইনাস বি হয়। তাকে উত্তর করতে পারবে, এটার উত্তর হবে জাস্ট a প্লাস বি, অর্থাৎ এই দুটোকে খালি যোগ করাই তোমার কাজ ছিল। তাহলে কত হলো, 9-এর 10-এর শূন্য থাকলো 1, 6-এর 3 9-এর 10-এর শূন্য থাকলো 1, 3-এর 3-এর 4। কি বলছিলাম, একটু উত্তরটা 5-এর থেকে কম আসবে, 4 হবে আমাদের উত্তর। কোন সংখ্যার 5% যদি 12 হয়, সংখ্যাটা কত? 5%-এর মান যদি 12 হয় তাহলে সংখ্যাটা 100%। 12×2 = 24, দ্যাট ইজ 240। নেক্সট দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজ আছে যার ভূমি 12, অতিভুজ 13, ক্ষেত্রফল কত? ভূমি 12, অতিভুজ 13 হলে লম্বটা কি হবে বলো দেখি। এটা 12 এটা 13 হলে, এটা তো তোমাদের বাচ্চা কাচ্চা অঙ্ক হওয়া উচিত, তোমাদের কাছে 5 হবে। 5 12 13 ত্রয়ী হয়, ট্রিপল হয়, পাইথাগোরিয়ান ট্রিপল হয়। তাহলে এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 6×5 = 30। ওকে, দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের গতিবেগ কত? দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 400 যাচ্ছে, মানে ওর গতিবেগ কত হলো, 80 কিলোমিটার/আওয়ার। আর আমাকে দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে, তাহলে এই 8-এর ভ্যালু হচ্ছে যদি 80 হয়, তাহলে ভাই 7-এর ভ্যালু কত, 70। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ হয়ে যাবে 70 কিমি প্রতি ঘন্টা। তো এই অবধি ছিল 25টা কোশ্চেন্স। মোটামুটি 18-19 সাল অবধি যাচ্ছি আর কি, মানে প্রত্যেক বছরে তো পরীক্ষা হয়নি, বাট 18-19 সাল অবধি আমি যেগুলো পেপার পাবো, এগুলো কনস্টেবলের চলছে, হয়ে গেলে তারপরে এসআই ধরবো, তারপরে এই ধরনের এক্সাইজ এর কনস্টেবল এসআই আছে, দেন কলকাতা পুলিশ সামনে নোটিফিকেশন দিয়েছে, ওরও প্রিভিয়াস ইয়ার কিছু করাবো। বাট সব মিক্সচার করে থাকবে, তো তোমাদের ইজি হবে জিনিসগুলো বুঝতে, যে কোন তোমরা জানতেও পারবে না যেটা কোথাকার কোন পেপারের। তো সেটা বেশি ইজি, প্র্যাকটিস করো, জিনিসগুলো ঘুরে ফিরে আসতেই থাকে। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, নেক্সট ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তেল গুড বাই, টেক কেয়ার। এবং যদি এই টিডিএফ গুলো চাও, তাহলে অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে নিও। অনেকেই ভিডিও দেখো, বাট টেলিগ্রাম অনেকে জয়েন করো না। টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা এই স্মার্ট ম্যাথস সার্চ করলেও স্মার্ট ম্যাথস লিখে তোমরা পেয়ে যেতে পারবে। ওটাকে জয়েন করে রাখো, অনেক সময় কুইক পিডিএফ এটসেট্রা নোটিফিকেশন আমি ওখানেই শেয়ার করে দিই। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।